বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিভিডেন্ড। দেখো, আমরা সবাই না ডিভিডেন্ডকে ইগনোর করে চলে যাই। ডিভিডেন্ড শেয়ারগুলোকে আমরা খুব একটা পাত্তা দিই না এবং আমরা 20%, 30% কোথা থেকে আর্ন করবো প্রত্যেক বছরে সেদিকে বেশি ফোকাস করি। কিন্তু ডিভিডেন্ড কিন্তু একটা প্যাসিভ ইনকামের সোর্স, সেটা কিন্তু আমরা ভুলে যাই। আর অনেকে এই যুক্তি দেয় যে ডিভিডেন্ড শেয়ার হয়তো বাড়ে না, মানে শেয়ার প্রাইসটা এক জায়গাতেই থাকে। আজকে আমি দুটো শেয়ার নিয়ে ডিসকাস করব এবং এই দুটো শেয়ারে আমি যেই প্রসেসে ডিসকাস করব সেই প্রসেসটাকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা নিজেরাই ফার্দার অ্যানালিসিস করে বার করতে পারবে যে কোন ডিভিডেন্ড শেয়ারগুলো আমাদেরকে কতটা অ্যাকচুয়ালি আর্নিং দিচ্ছে। আমাদের ভেতরে কোথাও না কোথাও একটা মিথ ক্রিয়েট হয়ে গেছে। দেখো, আমাদের ভেতরে মিথ ক্রিয়েট কী হয়েছে যে শেয়ার মার্কেট থেকে শুধুমাত্র শর্ট টাইম গেম কিংবা লং টার্ম যে গেন হয় সেখান থেকেই পাওয়া যায়। ডিভিডেন্ড কিন্তু এটা খুব ভালো সোর্স। আর তোমাদের বয়স যদি কম হয়, সাপোজ 30 ইয়ার্সের ভেতরে যদি তোমাদের বয়স হয় কিংবা 35 বা 40ও যদি হয়, তবুও আমি বলবো ডিভিডেন্টের একটা পোর্টফোলিও বানাও। সেই পোর্টফোলিওটাকে নর্মাল পোর্টফোলিও থেকে আলাদা রাখো। দেখো, অনেক সময় কী হয়, আমরা না ফট করে কোথাও 5% যদি গেন দেখে ফেলি তো আমরা প্রফিট হিসাবে বুক করে ফেলি। কিন্তু ডিভিডেন্টকে এই হিসাবে দেখা উচিত যেটা আমার রিটায়ারমেন্টের সাথী হবে, রিটায়ারমেন্টের সময় আমি ডিভিডেন্ট পাবো। এবার সেজন্য আমরা একটা এম্পায়ার ক্রিয়েট করব। কীরকম এম্পায়ার ক্রিয়েট করব? আমরা বিভিন্ন ডিভিডেন্ড শেয়ারগুলোকে চুজ করব এবং সেগুলোকে সময় যেরকম আসবে, আমি তো বলবো যখন মার্কেট ক্র্যাশ হবে কিংবা কারেকশান আসবে সেরকম সময় তোমরা সেগুলোতে ইনভেস্ট করো, না কম পয়সা তুমি ওগুলো পাবে। কম পয়সা বেশি পরিমাণে ডিভিডেন্ড শেয়ার কিনে রাখবে এবং তার থেকে ফার্দার তুমি যে ডিভিডেন্ডটা পাচ্ছো সেটা দিয়েও তুমি ফার্দার অ্যাড করতে পারো ডিভিডেন্ড শেয়ার। এভাবে তুমি যদি একটা লং টার্মে একটা প্রজেক্ট নিয়ে চলো তাহলে একটা সময় তোমার একটা ভালো প্যাসিভ ইনকামের সোর্স ক্রিয়েট হয়ে যাবে আর তুমি টেনশন ফ্রি থাকবে। তোমার মানে বাড়িতে দুজন কাজ করার মতো লোক হয়ে যাবে। যারা কম বয়সে আছো তারা যদি এই মুহূর্তে থেকে শুরু করো তাহলে তারা ফিউচারে খুব বেশি পরিমাণে রেজাল্ট পাবে। দেখো, যাদের একটু বয়স বেশি তারা একটু ভাবতে পারো যে হবে না। দেখো, কম বয়সী আর যারা একটু বয়স বেশি তাদের মধ্যে পার্থক্য কী? কম বয়সীদের কাছে টাকাটাও কম থাকে, তো ওরা বেশি কিনতে পারবে না। যারা একটু একটু এজেড, যারা 35-এর উপরে, তাদের কাছে সোর্স অফ ইনকামটা একটু বেশি, তাহলে তারা বেশি কিনতে পারবে। সেজন্য দুজনের পক্ষেই খুব ইম্পর্ট্যান্ট। সো লেটস গো টু দ্য স্ক্রিন এবং আমি এখানে কিছু বোঝানোর চেষ্টা করছি, সেটাকে একবার মন দিয়ে দেখবে। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা দেখছো প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার, মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি বিভিন্ন তথ্য দিয়ে থাকি। যদি ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাজে এসে থাকে, তো একটু সাবস্ক্রাইব করে দেবে ও ভিডিওটিকে একটু লাইক করে দেবে। দেখো বন্ধু, তোমাদের সামনে একটা এক্সেল শিট রেখেছি। এই এক্সেল শিটে আমি অ্যাকচুয়ালি কী করেছি, IOCL যে শেয়ার রয়েছে, খুবই রেনাউন্ড শেয়ার, এটা PSU, এর একটা হিস্ট্রি বার করেছি লাস্ট 5 ইয়ার্স। দেখো, 2020 থেকে 2024 অবধি একটা 5 বছরে আমি একটা হিস্ট্রি বার করেছি যেখানে বিভিন্ন সময় ডিভিডেন্ড দিয়েছে। কখনো 7 টাকা, 5 টাকা, 3 টাকা, কখনো 1.5 টাকা, কখনো 7 টাকা, কখনো 4 টাকা 25 পয়সা, এই হিসাবেও ডিভিডেন্ড দিয়েছে। এবার দেখো, ডিভিডেন্ড কোনো শেয়ার বছরে দুভাবে দিতে পারে। এক হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড, যখন ওর AGM হবে, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে একটা ঘোষণা করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড, মানে কোয়ার্টারলি রেজাল্টের সাথে সাথে সে ঘোষণা করে। এবার ডিভিডেন্ড দেওয়াটা কি মাস্ট? সব কোম্পানিকে ডিভিডেন্ড দেয়? সব কোম্পানি দেয় না, কিন্তু কিছু কোম্পানি আছে যারা দিয়ে আসছে, তাদের একটা হিস্ট্রি আছে। সেই জন্য ডিভিডেন্ড শেয়ার কেনার আগে তার ডিভিডেন্টের হিস্ট্রিটা দেখে নিতে হবে। কী করে দেখবে? যে গুগলে গিয়ে জাস্ট পার্টিকুলার শেয়ারের নামটি টাইপ করবে এবং লিখে দেবে ডিভিডেন্ড হিস্ট্রি। কমসে কম 8-9 বছর ধরে যদি সে ডিভিডেন্ড দিয়ে থাকে তার মানে আগামী দিনেও দেওয়ার চান্স প্রচুর। সেটাই হচ্ছে একমাত্র তোমাদের বিশ্বস্ত সোর্স। এবার কেউ যদি না দেয় তো তাতে কিছু করার নেই, হয়তো পরে এবার আরও দেবে। বেশিরভাগ সময় সরকারি কোম্পানিগুলো তো দিয়ে থাকে, ওরা দিয়েই দেয়। ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট একটা ট্রেন্ড হয়ে গেছে তাদের জন্য। এবার দেখো, ডিভিডেন্ডের টাইপ এখানে ফাইনাল লেখা আছে, আবার ইন্টারিম লেখা আছে। ইন্টারিম মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারের ভেতরে যে ডিভিডেন্ডগুলো দিচ্ছে, ঠিক আছে? এবার দেখো, আমি এখানে একটা জিনিস করেছি, সেটা দেখো, এখানে অ্যাকচুয়াল ডিভিডেন্ড লিখেছি, এখানে লিখেছি ডিভিডেন্ড অ্যামাউন্ট। এটা একটু তোমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে পরে বুঝতে পারো ডিভিডেন্ড কতটা ভালো জিনিস, তোমাদের প্যাসিভ আর্নিং কতটা ভালো হতে পারে। দেখো, এখানে দেখো 4 টাকা 25 পয়সার সামনে আমি 4 টাকা 25 পয়সা লিখেছি, 7 টাকা 50-এর জায়গায় আমি 7 টাকা 50 পয়সা লিখেছি। কিন্তু আবার দেখো, এখানে আমি 2 টাকা 40 পয়সার সামনে 40 পয়সার সামনে আমি 3 টাকা 60 পয়সা লিখেছি। তারপরে আবার 3-এর আগে দেখো 4 টাকা 5 লিখেছি। তারপরে এটাকে আমি যোগ করেছি। এটা নর্মাল যোগ, এটা এখানে বেশি যোগ। তো এইটা কেন হচ্ছে? সাপোজ আমি 5 বছর আগে এখানে 2020-তে মার্চ মাসে সাপোজ আমি কিছু শেয়ার কিনেছি IOCL, সাপোজ আমি 100টা শেয়ার কিনেছি। এবার আমাকে যে ডিভিডেন্ড দেবে সেটা এই 100টা শেয়ারই দেবে, ঠিক আছে? যদি এখানে সাপোজ 4 টাকা 25 পয়সা শেয়ার দেয় তা আমি ডিভিডেন্ড পাবো 425 টাকা।
এতটুকু অবধি আশা করি সবার ক্লিয়ার। তার মানে ডিভিডেন্ডটা সোললি ডিপেন্ড করছে কার উপরে? শেয়ারের নাম্বারের উপরে। যত বেশি শেয়ার থাকবে তত বেশি ডিভিডেন্ড আমরা পাবো। এবার এখানে একটা দেখো স্প্লিট লেখা আছে এই জায়গাটাতে, 1.5:1 স্প্লিট হয়েছে। এবার স্প্লিট জিনিসটা কি? দেখো প্রত্যেকটা শেয়ার যখন তোমরা অ্যানালিসিস করো তখন তো ওখানে দেখো একটা ফেস ভ্যালু থাকে, ফেস ভ্যালু। এবার কোম্পানি কী করে, এই ধরো সাপোজ কারো ফেস ভ্যালু রয়েছে 10, কোম্পানি এটাকে কী করলো 1:1 স্প্লিট করে দিল। তার মানে প্রতি একটা শেয়ারের জন্য একটা শেয়ার বেশি মানে ভাগ হয়ে গেল, তখন ফেস ভ্যালুটা কী হবে 5 রুপিজে চলে আসবে, অর্ধেক হয়ে যাবে। এবার ধরো ফার্দার কোম্পানি স্প্লিট করে দিল কত 5:1, তার মানে ফেস ভ্যালু কমে গেল, 5 ভাগ হয়ে যাবে, 1 টাকাতে ফেস ভ্যালু চলে এলো। এবং একটি শেয়ার থাকার দরুন তুমি আরও তার পরিবর্তে পাচ্ছ টোটাল 5টি শেয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে স্প্লিট, মানে একটা শেয়ারকে 5 ভাগে ভাগ করে দিচ্ছে। তো এখানে কি হয়েছে 1.5, তার মানে তোমার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে তুমি 1.5টা শেয়ার পাবে। সিম্পলি কথা বলতে গেলে তোমার কাছে যদি 2টো শেয়ার থাকে তুমি 3টে শেয়ার পাবে। সেই জন্য তোমার এখানে শেয়ারের সংখ্যাটা প্রথমে যদি 100 থেকে থাকে তো 100 কতদিন অবধি থাকবে? যতদিন না স্প্লিট হচ্ছে। স্প্লিটটা হয়েছে এখানে, তার মানে এতদিন অবধি তুমি 100-র উপরেই তুমি ডিভিডেন্ড পেয়ে এসছো। ওই জন্য এতটুকু অবধি 4 টাকা ইকোয়াস টু 4 টাকা, 5 টাকা ইকোয়াস টু 5 টাকা। তারপরে কী হচ্ছে, তোমার শেয়ারের সংখ্যাটা বেড়ে গেছে, 150 হয়ে গেছে এই জায়গাটাতে। তো এই জন্য সবটাকে 1.5 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন সময় স্প্লিট হয়। আবার কখনো কখনো বোনাসও হয়। বোনাস হলে কী হবে, তুমি এক্সট্রা করে পাবে। সাপোজ 4:1 যদি বোনাস হয় তো একটা শেয়ারের পরিবর্তে তুমি আরও 4টে শেয়ার পাচ্ছ। ঠিক আছে, তো এই জিনিসটা আসে এবং এটাতেই কী হয়, নাম্বার অফ শেয়ারটা বাড়তে থাকে। এবার দেখো, যখন আমি 5 বছর আগে কিনেছিলাম তখন আইওসিএলের প্রাইস ছিল 52 টাকা। এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 142 টাকা। তার মানে অলরেডি আমরা একটা অনেক ভালো ক্যাপিটালের উপরে রিটার্ন পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু বুক করছি না, আমরা বিক্রি করছি না ক্যাপিটালকে, আমরা শুধুমাত্র ডিভিডেন্ড নেওয়ার জন্যই বসে আছি। সেই জন্য এখানে যে ক্যালকুলেশন দেখাবো সেটা ডিভিডেন্ডের উপরে। তাহলে ডিভিডেন্ড টোটাল আমরা কত 5 বছরে পেয়েছি 51 টাকা 35 পয়সা একটার উপরে। তো এটা আমার টোটাল ডিভিডেন্ড। এবার দেখো আমার ইনিশিয়াল প্রাইস কত ছিল 52 টাকা, তো 52 টাকা থেকে আমরা জেনারেট করেছি 5 বছরে 51 টাকা 35 পয়সা। তার মানে 98.75% আমরা রিটার্ন পেয়ে গেছি 5 বছরে। মোটামুটি 100% ধরো, প্রতি বছর 20%। আর যদি বর্তমান প্রাইস হিসেবে দেখি তবুও আমরা 36% পেয়ে গেছি 5 বছর, যদি আমরা বর্তমান প্রাইস হিসেবে দেখি। তার মানে ডিভিডেন্ড আমাদেরকে বেশ ভালো রিটার্ন দিয়ে থাকে। এটা তো শুধু 5 বছরের হিসাব। এরকম যদি আমরা 20 বছর নিয়ে যাই এবং সময় সময় যদি অ্যাড করতে থাকি তাহলে কী পরিমাণে আমরা রিটার্ন পেতে পারি তোমরা একবার নিজেরাই ভেবে দেখতে পারো। আরেকটা শেয়ার রয়েছে, সেটা নিয়ে আমি ডিসকাস করব। দেখো এই শেয়ারটির নামও তোমরা শুনেছো, বেদান্তা লিমিটেডের। দেখো ডিভিডেন্টের হিস্ট্রি দেখো আমি বার করেছি 5 বছরে। টোটাল ডিভিডেন্ট দিয়েছে 332 টাকা। কোনো প্রকার স্প্লিট বোনাস কিছু হয়নি। ঠিক আছে, তো যখন 5 বছর আগে বাই করেছি তখন তার প্রাইস ছিল 104 টাকা। এখন কারেন্ট মার্কেট প্রাইস দেখো 436 টাকা। ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনও আছে, এরকম না যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন নেই। অনেক কোম্পানিতে কম থাকে, কিছু কোম্পানিতে বেশি থাকে, কিন্তু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে ডিভিডেন্ড নেওয়া। টোটাল ডিভিডেন্ড আমরা পেয়েছি কত 232 টাকা, প্রায় 33 টাকা। তার মানে এখানে আমরা রিটার্ন কত পাচ্ছি, আমাদের ইনভেস্ট কত ছিল একটা শেয়ারের পিছনে 104 টাকা, সেটা জেনারেট কত করেছে 232 টাকা। তার মানে 223.94%, মানে 224% আমরা এখান থেকে এমনি রিটার্ন পাচ্ছি 5 বছর আগের রেটের হিসাবে। আর এখনকার রেটের হিসাবে আমরা 53.41% রিটার্ন পাচ্ছি। তার মানে খুবই ভালো একটা রিটার্ন আমরা জেনারেট করছি। এবার দেখো, যখন তোমরা ধীরে ধীরে প্রতি বছর অল্প অল্প মাসে মাসে যদি 10টা 5টা করেও কিনতে থাকো তবুও তোমার একটা ভালো একটা অ্যাভারেজ তৈরি হবে। এবং এরকম মাঝে মাঝে স্টকগুলো স্প্লিট হয়ে যায়, কখনো বোনাস আসে, তো তার সংখ্যাও বাড়তে থাকে। এইভাবে তুমি যদি একটা বড় পোর্টফোলিও তৈরি করতে পারো যেটা অন্যান্য পোর্টফোলিও থেকে আলাদা হয়, তাহলে সেখান থেকে একটা সময় পরে তোমার ভালো মানে ডিভিডেন্ড ইনকাম স্টার্ট হবে। অন্যান্য যারা ইউটিউবার রয়েছে, যারা ফাইন্যান্সিয়াল কথা বলে, তারা হয়তো 1 লাখের হিসাব দেখিয়ে দেবে। আমি এখানে তোমাদেরকে ওইভাবে 1 লাখের হিসাব দেখাবো না, কারণ দেখো সবার পারচেস পাওয়ার সেম নয়, সবাই সবসময় কিনতে পারে না। কিন্তু তোমরা যদি অল্পতেও কিনে বছরে যদি 5,000 টাকাও এক্সট্রা আসে, তবুও এতটুকু গ্যারান্টি থাকবে যে ওইটাকে যদি তুমি হোল্ড করো তো 5 বছর পরে সেখান থেকে 25,000ও আসতে পারে। কারণ বোনাস এবং স্প্লিট এই জিনিসটাও এক্সিট করে মার্কেটে, সেটা ভুললে চলবে না।
এবার বন্ধুরা, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে দুটো শেয়ার তো আমরা দেখলাম, একটা IOCL দেখলাম, এবার বেদান্ত দেখলাম, তাহলে বাকি শেয়ারগুলো আমরা কী করে খুঁজে পাবো? দেখো, screener.com-এ যদি আমরা একটা পার্টিকুলার কোয়ারি চালাই, সেই কোয়ারিতে কিছু যদি কন্ডিশন দিই, এবং প্রত্যেকটা কন্ডিশনে আমি লজিক বুঝিয়ে দেবো তোমাদেরকে কেন আমি কন্ডিশনগুলো রেখেছি, সেই কন্ডিশনগুলো দিলে পরে আমাদের একটা লিস্ট তৈরি চলে আসে। সেই লিস্টগুলো আমাদের হেল্প করবে পার্টিকুলার স্টকগুলোকে চুজ করতে। দেখো, সবার প্রথমে ডিভিডেন্ড ইয়েল্ড। ডিভিডেন্ড ইয়েল্ড মানে কি? ডিভিডেন্ড ইয়েল্ড মানে হচ্ছে, যদি আমার শেয়ারের প্রাইস 100 টাকা হয়, তো বছরে যদি সে 10 টাকা আমাকে দেয়, তাহলে ডিভিডেন্ড ইয়েল্ড সোজাসুজি হয়ে যাবে 10 টাকা ডিভাইডেড বাই 100 টাকা ইন্টু 100। তার মানে এটা তো সবাই বুঝতেই পারছো কত হবে, 10%। 10% হচ্ছে আমার ডিভিডেন্ড ইয়েল্ড। তো আমরা এরকমই শেয়ার চুজ করবো যেটাতে ডিভিডেন্ড ইয়েল্ড অ্যাটলিস্ট 5%-এর বেশি, সেটা আমাদের চুজ। এখন যদি তার থেকে কম হয়, সেটার দিকে আমরা যাচ্ছি না, 5% আমরা ধরে নিলাম। মার্কেট ক্যাপিটালাইজেশন আমি 10,000 কোটি টাকা ধরেছি, কারণ বড় কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় তখন তার রেগুলারিটি অফ ডিভিডেন্ড পেইংটা বেড়ে যায়। এখন কোনো স্মল কোম্পানি 1,000 কোটি টাকা সে ডিভিডেন্ড দিল, সে আমরা দেখলাম খুব ভালো ডিভিডেন্ড দিল, পরের বছর সে নাও দিতে পারে, সেটা গ্রোয়িং কোম্পানি, সে নাও দিতে পারে। অ্যাটলিস্ট এমন একটা লেভেলে দেখতে হবে যেখানে সে কোম্পানিটা অলরেডি গ্রোন। 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল মানে মিড ক্যাপের এন্ট্রি নিচ্ছে, সেরকম জায়গা থেকেও আমরা বাঁচতে পারি, যেটা ফার্দার গিয়ে আরও লার্জ ক্যাপে পরিণত হতে পারে। সেই জন্য সেটাই ইম্পর্ট্যান্ট। একেবারেই ছোটো কোম্পানিতে ডিভিডেন্ডের উপরে ভরসা করা যায় না। নেক্সট দেখো, নাম্বার অফ শেয়ার হোল্ডার। আমি এতদিন অনেক স্ক্রিন তৈরি করেছি, কিন্তু কোনোদিনও নাম্বার অফ শেয়ার হোল্ডার আমি অ্যাড করিনি। তো এখানে আমি নাম্বার অফ শেয়ার হোল্ডার অ্যাড করেছি যে মিনিমাম 1 লক্ষ শেয়ার হোল্ডার থাকতে হবে। এটা কেন? কারণ হচ্ছে লিকুইডিটিটা খুব প্রয়োজন। কিছু কিছু ডিভিডেন্ট কোম্পানি দেখবে যারা পার্সেন্টেজ খুব বেশি দেয়, 25% ডিভিডেন্ড ইয়েল্ড দিচ্ছে, কিন্তু সেগুলো তোমরা বাই করতে পারবে না। হয়তো তাদের মাত্র 1300 জন শেয়ার হোল্ডার রয়েছে, এবং তারা নিজেদের মধ্যে স্প্লিট করছে, নিজের মধ্যে ইসে করছে, খুব অ্যাট্রাক্টিভ লাগে বাইরে থেকে, কিন্তু তুমি যখন বাই করতে পারবে না, মার্কেটে যদি সেটা অ্যাভেলেবেলই নেই, তো সেই ডেটা নিয়ে আমি আলোচনা করে কী হবে? আমার তো সেটাই প্রয়োজন, এটা হাইলি লিকুইড, যাতে আমি সহজে কিনতে পারি, সহজে বিক্রি করতে পারি। সেই জন্য আমি এখানে এই ফিল্টারটা অ্যাড করেছি। এবার দেখো, যদি আমরা এটাকে রান করি, তো আমরা যদি কোয়ালিটিকে রান করে দিই, তাহলে আমরা এই কয়টি শেয়ার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এর মধ্যে বেশিরভাগ শেয়ারই হচ্ছে পিএসইউ শেয়ারগুলো। সরকারের একটা মেজরিটি স্টেক থাকে এইসব কোম্পানিতে, এবং একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে তারা ডিভিডেন্ড দিয়ে থাকে। কখনও যদি 1-2 কোয়ার্টারে ডিভিডেন্ড না দিয়ে থাকে, কিংবা 1 বছর ডিভিডেন্ড নাও দেয়, তো পরবর্তীকালে তাদের ডিভিডেন্ড দেওয়ার চান্স অন্যান্যদের থেকে অনেক বেশি থাকে। এবার আমি যেটা বলছিলাম, একটা সেপারেট যদি আমরা পোর্টফোলিও ক্রিয়েট করি, যেখানে শুধুমাত্র ডিভিডেন্ড শেয়ার আমরা তখনই কিনবো যখন এরকম ধরুন 7টা শেয়ার রয়েছে। এবার 7টা শেয়ার তো একবারে নিচের দিকে আসবে না, কখনও কোনো শেয়ার কারেকশান নেবে, তখন আমরা সেই শেয়ারটিকে অ্যাড করব। আবার যখন অন্য কোনো শেয়ার যখন নিচে যাবে, তখন আমরা সেটাকে অ্যাড করব। এতে কি হবে, কোনো শেয়ার পার্টিকুলার শেয়ার যদি 6-7টা শেয়ার আমরা পোর্টফোলিও বানাই, কোনো পার্টিকুলার শেয়ার যদি 1 বছর আমাদেরকে ডিভিডেন্ড নাও দেয়, তাহলে বাকিগুলো থেকে আমরা ডিভিডেন্ড পাবো। কিন্তু ওভারঅল যদি আমরা লং পিরিয়ডে একটা বড় পোর্টফোলিও বানিয়ে ফেলি, সাপোজ আমি এক্সাম্পলের জন্য বলছি, এই মুহূর্তে খুব অ্যাবসার্ড মনে হতে পারে যে এত বড় অ্যামাউন্টের পোর্টফোলিও কী করে হবে, তবু করতে করতে একদিন তো অবশ্যই হবে। সাপোজ কারো যদি 20 লাখের ডিভিডেন্ডে পোর্টফোলিও থাকে, তাতে যদি 5টি শেয়ার থাকে, 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ করে থাকে, এবং তারপরে সে যদি 10%ও সেখান থেকে জেনারেট করে, তার মানে প্রত্যেক বছর সে 2 লক্ষ টাকা জেনারেট করছে। এবং শুধুমাত্র তাই নয়, হয়তো আগামী 5 বছরে যখন সেটিতে স্প্লিট আসবে, বোনাস আসবে, তখন শেয়ারগুলো মাল্টিপল হবে। যখন শেয়ারগুলো মাল্টিপল হবে, তখন সেটা 2 লক্ষ টাকার 2 লক্ষ টাকা থাকবে না, সেটা হয়তো 2.5 লক্ষ টাকা হতে পারে, তারপরে হয়তো আরও 3 লক্ষ টাকা হতে পারে। সেই হিসাবেও আমাদেরকে বোনাস এবং স্প্লিট সুবিধা দিতে পারে। তো আজকে এই ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে, এবং যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।